হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল চ্যাপ্টারের নেক্সট যে থিওরিগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। ওকে, সো আগের দিন আমি কিছুটা থিওরি দেখিয়েছিলাম যেখানে ইলেকট্রিক ফিল্ড এবং যে পোটেনশিয়াল তাদের মধ্যে রিলেশন কেমন, ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা কেমন হয়, এসব জিনিস সম্পর্কে কিন্তু আমরা ডিসকাস করেছিলাম। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ সেটা না দেখলে কিন্তু এই পার্টটুকুনি বুঝতে পারবে না তোমরা। ঠিক আছে, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। সো দেখো, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে সাপোজ আমি একটা কন্ডাক্টর কনসিডার করলাম, এটাকে একটা কন্ডাক্টর। ওকে, মানে এটাই দু ধরনের কোয়েশ্চেন হয়। যদি একটা কন্ডাক্টর হয় এবং আমাকে প্রমাণ করতে বললো যে যেহেতু কন্ডাক্টর, তাহলে কন্ডাক্টরের জন্য কি চার্জ আউটার সারফেসে থাকবে, মানে একদম সারফেসের বাইরে থাকে, বুঝতে পারলে? তো তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড হয়, ইলেকট্রিক ফিল্ড সবসময় বলছে এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে। এইটা আমাদের এখানে প্রমাণ করতে হবে, রাইট? এটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। এবং আরেকটা প্রমাণ করা যায়, সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটা কি, সাপোজ তোমাকে বললো একটা ইকুই পোটেনশিয়াল সারফেস, মানে সমবিভব তল। এটা কি সমবিভব তল? ওকে, তাহলে সমবিভব তলের ক্ষেত্রেও কি হয়, যে ইলেকট্রিক ফিল্ড মানে লাইন অফ ফোর্স সেটা কিন্তু এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়ে থাকে। সো দুটো কোশ্চেন, বুঝতেই পারছো তোমরা, এই একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন, দুটো কোশ্চেন। এখন আমি এটা বলবো, এইটা মানে যে সেকেন্ড যে কোশ্চেনটা, এটা আমি পরে বলবো, কারণ যখন আমি সমবিভব তল পড়াবো তখন আমি বলে দেবো। ঠিক আছে, সো জিনিসটা ক্লিয়ার হয়েছে যে দুটো ভাগ, সেই দুটো ভাগ তোমাদের বুঝিয়ে দিলাম। যদি কন্ডাক্টর হয় তার জন্য একরকম হবে থিওরিটা, আর যদি সমবিভব তল হয় তার জন্য একরকম থিওরি হবে। মানে প্রমাণটা একটু মানে প্রসেসটা আলাদা হবে, বাট জিনিসটা একই, যে ইলেকট্রিক ফিল্ডটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে। মানে লাস্ট যে কনক্লুশন দুজনের ক্ষেত্রে সেম, বাট এদের প্রসিজারটা কিন্তু ডিফারেন্ট। ওকে, তো ফার্স্ট কেসটা আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়। সাপোজ আমি একটা কন্ডাক্টর কনসিডার করলাম, এটা আমার কাছে কন্ডাক্টর রয়েছে, রাইট? দিস ইজ কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর। এবার আমি জানি না যে ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে, কনসিডার করছি আমি ইলেকট্রিক ফিল্ডটা সাপোজ এরকম একটা অ্যাঙ্গেল করে রয়েছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। মানে আমি তো বলতে পারি না একদম যে 90 ডিগ্রি আছে, আমি প্রমাণ করবো সেটা যে 90 ডিগ্রি হবে। তো ফার্স্ট অফ অল আমি কনসিডার করে দিচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডটা একটা অ্যাঙ্গেল করে আছে, ফাইন। তো দেখো, তাহলে একদম কি হচ্ছে, এই যে কন্ডাক্টরের নিয়ারেস্ট একটা পয়েন্টে, মানে সারফেসের জাস্ট একটুখানি উপরে একটা পয়েন্ট আমি কনসিডার করলাম যেখানে ইলেকট্রিক ফিল্ড আমি দেখছি। সেই ইলেকট্রিক ফিল্ডটা সাপোজ কনসিডার করলাম যে এই ডিরেকশন বরাবর যাচ্ছে। ওকে, তো যেহেতু কন্ডাক্টরের মধ্যে চার্জ রয়েছে, আউটার সারফেসে চার্জ রয়েছে, তাই তো, তাহলে তুমি গসেস থিওরেম এখানে অ্যাপ্লাই করতে পারো। বাট গসেস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে কী করতে হয় বলো তো, যে চার্জ তুমি নিচ্ছ সেই চার্জটা কি ক্লোজড করতে হবে, রাইট? তাছাড়া হবে না। তাহলে এখানে দেখো কন্ডাক্টরটা কেমন, এরকম একটা আমি শেপ দিয়েছি। আমি যদি এখানে একটা মানে খুবই একটা ছোট যদি আমি একটা মানে রিজিয়ন কনসিডার করি, আমি সাপোজ এখান থেকে যদি এইটুকু একটা কিছু রিজিয়ন কনসিডার করি, খুবই একটা স্মল, তাহলে কি সেটা পুরো ফ্ল্যাট মনে হবে, রাইট? তখন আমরা তাহলে কী বলতে পারবো, তাহলে সেই যে চার্জ, সেই চার্জটুকুনিকে এনক্লোজড করবে কে? তাহলে একটা রেক্ট্যাঙ্গেল বা একটা স্কোয়ার এনক্লোজড করবে, তাই না? তাহলে তুমি এরকমভাবে বলতে পারো যে এ ব্যাটা এটাকে পুরো এনক্লোজড করে দেবে। ওকে, সাপোজ এ বি সি ডি, এইটা এই যে চার্জটুকুনিকে এনক্লোজড করে দিয়েছি। ওকে, এইবার তোমরা কিন্তু একটা জিনিস জানো যে কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ থাকে না। কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ থাকে না। যদি কন্ডাক্টরের ভেতরে চার্জ না থাকে, তাহলে অ্যাকর্ডিং টু গসেস থিওরেম অনুসারে আমরা লিখবো কি, ই ডট ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস হয়ে থাকে। ঠিক আছে, বাট এখানে টোটাল যে লেন্থটা, আমি যদি যেহেতু লেন্থের ওপর করবো, এখানে অ্যাকচুয়ালি কেমন আসছে দেখো, এই পুরোটা মিলিয়ে একটা কিন্তু মানে যেহেতু তুমি একটা ওয়্যার আকারে দিচ্ছ, মানে সেই সারফেসটাকে তুমি লেন্থ হিসেবে তুমি ইমাজিন করতে পারো। ওকে, বা জাস্ট এখানে তুমি সারফেস বলো, অসুবিধা কিছু নেই।
ডিএস ইকুয়াল টু তোমরা বলো যে কিউ বা এপসিলন জিরো, বাট এইখানে যে ক্লোজড করে রেখে দিয়েছে, ক্লোজড কি এনক্লোজড চার্জ জিরো, কারণ কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ থাকে না। তুমি যে জিনিসটা এনক্লোজড করেছো না, কন্ডাক্টরের ভেতরে এনক্লোজড করা হয়েছে। সো যদি তুমি ক্লোজড ইন্টিগ্রাল দেখো তাহলে সেটা কি হবে, জিরো হবে। ফাইন, তাহলে এইখান থেকে তুমি কি বলতে পারো, এই যে ক্লোজড ইন্টিগ্রালটা এটাকে তুমি আর ভাঙো, দেখো কী কী হবে, এ থেকে বি হবে, ই ডট ডিএস হবে, প্লাস বি থেকে সিতে যাবে তুমি, ই ডট ডিএস হবে, প্লাস সি থেকে ডিতে যাবে, মানে এ থেকে বিতে আসলে, বি থেকে সিতে আসলে, সি থেকে ডিতে আসলে, ডি থেকে এতে যাবে, রাইট। সো ই ডট ডিএস প্লাস ডি থেকে এতে আসো অ্যান্ড ই ডট ডিএস, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এবার এইখানে তাকিয়ে দেখো যে ডি থেকে সি থেকে ডি এইটুকুনি কিন্তু একদমই কন্ডাক্টরের পুরো মানে ডেপথ ভেতরে রয়েছে, তাহলে এটা তো অবভিয়াসলি জিরো হবে। সো সি থেকে ডি মানে এইটুকুনি টার্ম কিন্তু জিরো হবে, কারণ কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ থাকে না, তাই নাকি? কারণ তোমরা গসেস থিওরেম পড়েছিলে, চার্জ বা ইপসিলন জিরো হয়ে থাকে, যদি চার্জটাই জিরো হয় তাহলে পুরো টার্মটা কি জিরো হয়ে গেল না, সেটা এখানে বলছেন, বুঝতে পারলে? ওকে, এবার দেখো যে বিসি এবং যে ডিএ এরা খুবই ছোট, তাহলে এখানে আমি বলে দিই হিয়ার বিসি অ্যান্ড ডিএ আর ভেরি ভেরি স্মল, very very small, so we can neglect them, we can neglect them, তাদেরকে আমরা ইজিলি নেগলেক্ট করতে পারি। যদি নেগলেক্ট করি তাহলে আমরা কি বলবো, তাহলে সুতরাং আমরা বলবো যে ভাই বি থেকে সি ই ডট ডিএস ইকুয়াল টু জিরো, সিমিলারলি ডি থেকে এ ই ডট ডিএস ইকুয়াল টু জিরো, বুঝতে পারলে? তাহলে সুতরাং আমি যদি সবগুলো পুট করে দিই, সব ভ্যালুগুলো, তাহলে কি দেখতে পাবো, যে দেখো এইটুকুনি টার্মও জিরো হয়ে গেছে, এইটুকুনি টার্মও জিরো হয়ে গেছে, তার আলটিমেট শুধুমাত্র পড়ে থাকবে এ থেকে বি পর্যন্ত, বুঝতে পারলে, ইকুয়াল টু জিরো। এবার দেখো এদেরকে যদি আমি ভেঙে দিই, তাহলে এ থেকে বি, তাহলে ই ডট ডিএস, তাহলে কি লিখতে পারি, ই ডিএস কস মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে এইখানে তুমি ইমাজিন করো যে এ বি, তাহলে এ বি মানে এইটুকুনি, তাহলে এ বির সাথে যে অ্যাঙ্গেল সেটা আমি সাপোজ কনসিডার করছি থিটা, এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড, ফাইন, এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড। আর এ বির যে এরিয়াটা সেটা এ বি, এ থেকে বি পর্যন্ত, তার মধ্যে মানে এটার সাথে ইলেকট্রিক ফিল্ডের যে অ্যাঙ্গেল সেটা থিটা কনসিডার করলাম, তাহলে এটা তুমি কস থিটা বলতে পারো। তাহলে দেখো এইটা জিরো হবে কখন, তাহলে এটা এখানে তুমি জিরো তখনই বলতে পারো, দেখো এখানে ই আর ডিএস এরা কিন্তু শূন্য হতে পারে না, সো হেয়ার তুমি বলবে, কারণ ইলেকট্রিক ফিল্ড এটাই যদি জিরো হয়ে যায় তার কোনো তাহলে মিনিং থাকবে না, ডিএস সেটাও যদি জিরো হয়ে যায় তার কোনো মিনিং থাকবে না, সুতরাং এরা কিন্তু জিরো হতে পারবে না। তাহলে কি পসিবল, তাহলে সুতরাং অনলি কস থিটা ইকুয়াল টু জিরো বলতে পারি আমরা। তাহলে কস থিটা যদি জিরো বলো, কস কত ডিগ্রি হলে জিরো বাবা, 90 ডিগ্রি, সুতরাং তুমি বলবো কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার এরকম কেটে দিও না, হ্যাঁ এরকম কিন্তু কাটা যায় না, আমরা ইনভার্স করে লিখে থাকি এটা। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে তুমি কি বুঝতে পারছো যে একটা কন্ডাক্টরের মধ্যে মানে কন্ডাক্টর যদি থাকে তাহলে পরে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু পারপেন্ডিকুলার হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ইলেকট্রিক ফিল্ডটা এটা হবে, এইটা হবে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার, দেখো মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এইটা হবে, অলওয়েজ এটা হবে একটা কন্ডাক্টরের জন্য, ঠিক আছে? তো এটা আমি এখন দেখালাম প্রমাণ, আর এইটা আমি একটুখানি পরেই বলছি। ওকে, এখন আমরা ডাইপোল সম্পর্কে একটুখানি দেখে নিই, কারণ ইলেকট্রিক পোটেনশিয়াল মানে অ্যাকচুয়ালি ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল বের করবো আমরা। ওকে, একদম ইজি, কিছুই নেই। সো তিনটে কেস আমরা দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ডের জন্য, মানে ডাইপোলের
জন্য যে ইলেকট্রিক ফিল্ড আমরা বের করেছিলাম, একটা ছিল অ্যাক্সিসের উপর একটা পয়েন্টে, একটা ছিল তোমার লম্ব সমদ্বিখণ্ডকের একটা পয়েন্টে, পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টে, আর একটা ছিল আরবিটারি যে কোনো একটা পয়েন্টে, রাইট? সেই তিনটে আমরা এখানে করব। সো দেখা যাক। সো ইলেকট্রিক ডাইপোল, ওকে। সো ডাইপোলের ডেফিনেশন তোমরা অলরেডি জানো। ডাইপোলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট যেটা বলি আমরা, সেটা কী হয়ে থাকে দেখো, এরকম দুটো যদি চার্জ থাকে, এখানে বলে দিই আবার, এখানে একটা মাইনাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ, রাইট? এবং এদের মধ্যে সেপারেশন সাপোজ যদি 2D বলি আমি, ওকে, যদি 2D সেপারেশন হয়, তাহলে পরে যে ডাইপোল মোমেন্ট হয়ে থাকে, সো ডাইপোল মোমেন্ট সেটাকে পি দিয়ে লেখা হয়ে থাকে। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সো সাপোজ মাইনাস কিউ চার্জটা রয়েছে এ পয়েন্টে আর প্লাস কিউ চার্জটা রয়েছে বি পয়েন্টে, তাহলে ডাইপোল মোমেন্টকে আমরা লিখতে পারি এরকম, চার্জ ইনটু ডিস্টেন্স বিটুইন টু চার্জ, রাইট? সো চার্জ কত এখানে, চার্জের ভ্যালু, অ্যামাউন্ট অফ চার্জ অর ম্যাগনিটিউড অফ চার্জ, সেটা তোমার কিউ, রাইট? এখানে প্লাস মাইনাস লেখার কোনো প্রয়োজন নেই, বিকজ এখানে আমাদের দরকার কি ম্যাগনিটিউড অফ চার্জ, তাহলে চার্জের ম্যাগনিটিউড কিউ হবে ইনটু ডিস্টেন্স বিটুইন টু চার্জেস, তাহলে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স, এটা কতখানি বলো, 2D। তাহলে এবং যেহেতু একটা বাঁদিকে ভেক্টর লিখেছ, তাহলে কিন্তু ডান দিকে অবশ্যই ভেক্টর লিখতে হবে, তাহলে তার ডিরেকশনটা কী হবে, এ বি ক্যাপ, এদিক বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টের ডেফিনেশন। সো 2QD AB ক্যাপ, বুঝতে পেরেছো? এটা কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ডের লেকচারে বুঝিয়েছিলাম। এবং তার একটা কন্ডিশনও বলেছিলাম, ডাইপোল, এই যে ডাইপোল বলছি আমরা, ডাইপোল তখনই বলবে তুমি, হ্যাঁ, যে দুটো চার্জ, মানে তুমি এরকম বলতে পারো দুটো চার্জকে তাহলে রেখে দিলাম, তাহলে সেটাকে ডাইপোল হয়ে গেল, সবসময় সেটাকে তুমি ডাইপোল বলতে পারো না। একটা কন্ডিশন আমি বলেছিলাম, সেই কন্ডিশনটা খুব গুরুত্বপূর্ণ। যারা সেই ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারছো অলরেডি, আর যারা দেখোনি তারা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর আমি এখানে একটুখানি বলে দিচ্ছি, ধরো এখানে একটা মাইনাস কিউ চার্জ রয়েছে, এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, ওকে। তো এটাকে তুমি ডাইপোল কখন বলবে, এবং এদের মধ্যে সেপারেশন সাপোজ 2D। দেখো, এটাকে ডাইপোল তুমি তখনই বলবে তুমি যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক পোটেনশিয়াল বের করবে, তার ডিস্টেন্সটা, সাপোজ এখান থেকে ডিস্টেন্সটা, এটা আমি সাপোজ আর বা এক্স কিছু একটা কনসিডার করলাম, এই ডিস্টেন্সটা, তাহলে এই পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড অথবা পোটেনশিয়াল তুমি একটা ক্যালকুলেট করতে চাইছো, ইলেকট্রিক ফিল্ড অথবা পোটেনশিয়াল। যে পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড অথবা পোটেনশিয়াল ক্যালকুলেট করতে চাইছো, সেই ডিস্টেন্সটা যদি, মানে ইফ আর যদি মাছ গ্রেটার দেন যদি 2D হয়, তখন সেটা ডাইপোল হিসেবে ট্রিট হবে, তখন সেটাকে বলবো আমরা ডাইপোল, বুঝতে পারলে? কিন্তু যদি এরকম হতো যে পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড অথবা পোটেনশিয়াল ক্যালকুলেট করবে, সেটা যদি 2Dর সাথে কম্পারেবল হয়ে যায়, তখন সেটা কিন্তু আমরা ডাইপোল বলবো না, তাহলে এটাকে আমরা ডাইপোল বলবো না, নট আ ডাইপোল। কথাটা কি বুঝতে পারলাম? একদম সিম্পল কথা, কিছুই না। আমি অনেক উদাহরণ দিয়ে সেগুলো বুঝিয়েছিলাম, তোমরা একবার ভাই দেখে নিও, ঠিক আছে? সো দেখো, এখানে বেসিক কনসেপ্ট আমি বুঝিয়ে দিলাম, জাস্ট তোমরা সেই ভিডিওটা একবার দেখে নাও, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা তিনটে কেস করব। ফার্স্ট অফ অল আমি অ্যাক্সিসের ওপরে পোটেনশিয়াল বের করব, ঠিক আছে? সো ইলেকট্রিক পোটেনশিয়াল on the axis of a dipole, ওকে, ইলেকট্রিক ডাইপোল। সো একটা ইলেকট্রিক ডাইপোল রয়েছে, সেই ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিসের উপরে ইলেকট্রিক পোটেনশিয়াল কতখানি হবে সেটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। তো সাপোজ আমি এখানে একটা কনসিডার করছি, একটা ডাইপোল রয়েছে। সো দিস ইজ মাইনাস কিউ চার্জ অ্যাট পয়েন্ট এ অ্যান্ড দিস ইজ প্লাস কিউ চার্জ অ্যাট পয়েন্ট বি, ফাইন। এবং এদের মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশনটা সাপোজ আমি বলছি 2D ধরে নিচ্ছি, ওকে। সেপারেশনটা সাপোজ বলছি আমি 2D। এবার এদের অ্যাক্সিস দেখো, এটা এই অ্যাক্সিসের একটা পয়েন্টে, সাপোজ তুমি এই পয়েন্টে
ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেট করতে চাইছো, কারণ ইলেকট্রিক ফিল্ড আমরা আগে বের করেছিলাম, এখানে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেট করবো। ফাইন, দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল একটা স্কেলার কোয়ান্টিটি, সো ক্যালকুলেশন করতে একটু বেশি সুবিধা হবে, কারণ আমাদের এখানে ডিরেকশনটা ক্যান্সেল করতে হবে না। বাট ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে গেলে কি ডিরেকশনটাকে মাথায় রাখতে হয়, কারণ ইলেকট্রিক ফিল্ড ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, বুঝতে পারলে? সো ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেট করাটা একটা সুবিধা হবে এবং মানে সোজা হবে আর কি। সো দেখো এই যে পয়েন্টে আমি ইলেকট্রিক পোটেনশিয়াল বের করব, সেটা সাপোজ কনসিডার করছি এই যে মানে দুটো যে চার্জ ডাইপোলের মিড পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে রয়েছে। ওকে, মিড পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে রয়েছে, তাহলে আমাকে এবার বলো প্লাস কিউ চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কতখানি? তাহলে এই মিড পয়েন্ট থেকে এইটুকুনি যদি আর হয়, দেখো, এবং দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স যদি 2D হয়, তাহলে মিড পয়েন্ট থেকে পজিটিভ চার্জের ডিস্টেন্স কত? আর হবে। তাহলে এই যে প্লাস কিউ চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কতখানি হবে? পুরোটা যদি আর হয় তাহলে আর মাইনাস ডি করে দাও, তাই না? এই পুরোটা থেকে তুমি এইটুকুনি বাদ দিয়ে দাও, তাহলে তুমি এটা পেয়ে যাবে। সিমিলারলি তাহলে মাইনাস কিউ চার্জ থেকে কতখানি হবে বলো? আর প্লাস ডি হবে, কারণ এখান থেকে এইটুকুনি আর, আবার এখান থেকে এখান থেকে এইটুকুনি ডি, এখান থেকে এইটুকুনি আর, প্লাস করে দাও, হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা দুটো জিনিস করবো, এক এই প্লাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল দেখবো, আর মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল দেখবো। সো নাও ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি ডিউ টু প্লাস কিউ চার্জ, তাহলে আমি ভাষা লিখছি না, আমি এখানে জাস্ট ম্যাথমেটিক্সটা লিখে দিচ্ছি। সো এ পয়েন্টের জন্য আমি ভি এ বললাম, যখন একটা প্রথমে এটাই দেখাচ্ছি, এই যখন লিখে ফেলেছি এই জন্য দেখাচ্ছি, বা বি করতে পারে, যা খুশি, কোনো ব্যাপার না, আগে পরে তো কোনো ব্যাপার না। সো এ পয়েন্টে যে মানে চার্জ রয়েছে মাইনাস কিউ চার্জ, তার জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল সেটা কত হয় বলো? আমরা দেখলাম চার্জ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু ডিস্টেন্স, রাইট? ডিস্টেন্স কত? আর প্লাস, দেখো এখান থেকে একটু ডিস্টেন্স কত? আর প্লাস ডি। বাট এখানে চার্জের ইয়েটা কি, সাইনটা কি? নেগেটিভ। সো এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? সো মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর প্লাস ডি, এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো। সিমিলারলি বি পয়েন্টে যে চার্জ পার্টিকেল রয়েছে তার জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল প্লাস কিউ চার্জ রয়েছে ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর মাইনাস ডি। দেখো বি পয়েন্টের থেকে যে ডিস্টেন্স সেটা কত? আর মাইনাস ডি, এটাকে তুমি 2 নম্বর নাম দিয়ে রাখো। এটা ফর্মুলা, ঠিক আছে? পোটেনশিয়াল বের করার ফর্মুলা হচ্ছে তোমার এটা, ভি অ্যাজ এ ফাংশন অফ আর চার্জ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু ডিস্টেন্স, যে পয়েন্টে তুমি বের করতে চাইছো। দিস ইজ দ্য ফর্মুলা। এটা আমি আগের দিনের লেকচারে দেখিয়েছিলাম, যারা দেখো না এখনো পর্যন্ত তার জন্য দেখে ফেলো। ওকে, সো প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, প্লে লিস্টে তোমরা সব পেয়ে যাবে, চাপ নেই। সো দেখো আমাদের দরকার পি পয়েন্টের টোটাল পোটেনশিয়াল। সো টোটাল পোটেনশিয়াল কত হবে? টোটাল পোটেনশিয়াল দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি, কারণ পোটেনশিয়াল ইজ আ কী বলে স্কেলার কোয়ান্টিটি, তাই না? জাস্ট সিম্পল যোগ করে দেবো আমরা, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কত হবে দেখো, এখানে ভি ইকুয়াল টু ভি এ তোমার মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর প্লাস ডি প্লাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর মাইনাস ডি। ওকে, এটা পাচ্ছি আমরা। এটাকে যদি একটুখানি আমরা সিম্পলিফাই করি, দেখো এখানে তোমার কিউ বাই 4 পাই এপসিলন 0 কিন্তু কমন যাবে, রাইট? যদি এটাকে আমরা কমন নিই তাহলে কেমন হবে? ভি ইকুয়াল টু তাহলে কিউ বাই 4 পাই এপসিলন 0 কমন নিলে এখানে পড়ে থাকবে, এরকম লিখি, -1 ওভার আর প্লাস ডি প্লাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস ডি, এটা পড়ে থাকবে, তাই তো? বুঝলাম। এবার দেখো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে কি হবে?
একটা জিনিস করো, তুমি প্লাসটাকে আগে লেখো আর মাইনাসটাকে তুমি পরে লেখো, ঠিক আছে? তাহলে তোমার একটু দেখতে বা বুঝতে সুবিধা হবে, তো সেটাই করো। সুতরাং ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 1/r মাইনাস ডি মাইনাস 1/r প্লাস ডি। এটাকে ভাঙলে তোমার কেমন আসবে বলো? তোমরা জানো, এটাকে তাহলে ভাঙি। কিউ ডিভাইডেড বাই 4πε0, এটাকে এরকমই করি। সো আর মাইনাস ডি ইন্টু আর প্লাস ডি, রাইট? তাহলে আর মাইনাস ডি কেটে গিয়ে এখানে আর প্লাস ডি আসবে, মাইনাস থাকছে, আর প্লাস ডি কেটে গেল, তাহলে এখানে হবে আর মাইনাস ডি ব্র্যাকেট দিয়ে দিই একটা, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? সো ভি ইকুয়াল টুটা পাচ্ছি আমরা। সো নাও ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0। আচ্ছা, ব্র্যাকেটগুলো তুলে দিলে কি হবে দেখো, আর প্লাস ডি হবে, মাইনাস মাইনাস ঢুকে গেলে আর, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, রাইট? কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এটা। সুতরাং আমরা বলতে পারি যে ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0। এখানে দেখো প্লাস আর আর মাইনাস আর কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কত বলো, আর ডি প্লাস ডি মানে 2d, রাইট? ডিভাইডেড বাই এখানে আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এক কাজ করা যাক, এখান থেকে আর স্কোয়ারটা কমন নিয়ে নিই। আর স্কোয়ার যদি কমন নিই তাহলে কী পড়ে থাকে বলো তো, 1 মাইনাস ডি স্কোয়ার বাই আর স্কোয়ার পড়ে থাকবে, কারেক্ট? ঠিক, অসুবিধা নেই। এবার দেখো আমি কি করব জিনিসটা, তাহলে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু কিউ ওভার 4πε0। আচ্ছা ঠিক আছে, 2d ডিভাইডেড বাই, কারণ 2qd মানে পি হবে, ডাইপোল মোমেন্ট হবে, সেটা আমরা লিখছি, অসুবিধা নেই। এই যে জিনিসটা লিখলাম এখানটায়, এখানে ভালো করে দেখো, আমরা এই জিনিসটা ক্যালকুলেট করলাম, এটা কিন্তু শুধুমাত্র দুটো সিঙ্গেল চার্জের জন্য ক্যালকুলেট করলাম, তাই না? আমি ডাইপোল হওয়ার কন্ডিশন বললাম। ডাইপোল হতে গেলে কি হতে হবে? যদি ডাইপোল হতে হয় তবে কিন্তু অবশ্যই ইফ আর মাচ গ্রেটার দেন ডি হতে হবে, তবেই সেটাকে আমরা ডাইপোল বলতে পারবো। আর এটা যেটা বের করেছি জাস্ট সিঙ্গেল দুটো চার্জের জন্য পোটেনশিয়াল বের করেছি আমরা, বুঝতে পারলে কথাটা? এখানে রাখলে কিন্তু হবে না। এটা কি হয়েছে, এটা জাস্ট দুটো সিঙ্গেল চার্জের জন্য পোটেনশিয়াল, টোটাল পোটেনশিয়াল। আমাদের বলেছে ডাইপোলের জন্য বের করতে, তাহলে ডাইপোলের জন্য মেন যে ফান্ডা সেটা তোমার এই কন্ডিশনটা, যে পয়েন্টে তুমি পোটেনশিয়াল বের করছো তার যে ডিস্ট্যান্সটা সেটা কিন্তু অবশ্যই ডাইপোলের যে ডিস্ট্যান্স বা দুটো চার্জের মধ্যে যে ডিস্ট্যান্স তার থেকে অনেক বেশি হতে হবে। তাহলে এটা যদি হয়, ভালো করে দেখো, এটা যদি হয় তাহলে তুমি কি বলবে যে ভাই ডি বাই আর, মানে এখান থেকে তুমি বলবে যে ডি বাই আর মাচ লেস দেন 1, তাই না? দেখতেই পাচ্ছ আরটা কি ডি এর থেকে অনেক বড়, তাহলে নিচে যদি অনেক বড় হয়, হ্যাঁ, তাহলে উপরটা কি হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাচ্ছে, মানে পুরো মানে পুরো যে হোল ভ্যালুটা সেটা কি অনেক ছোট হয়ে যাবে, একের থেকে অনেক ছোট, তাহলে সেটা কি নিয়ার ইকুয়ালস টু আমরা 0 বলতে পারবো, বুঝতে পারলে? সো আমরা এখানে বলতে পারি, সো নাও উই ক্যান সে দ্যাট 1 মাইনাস ডি স্কোয়ার বাই আর স্কোয়ার নিয়ার ইকুয়ালস টু 1, এইটা কিন্তু আমরা বলতে পারি, কারণ এইটুকুনি দেখো একের থেকে অনেক ছোট। সো তুমি এখানে বলতে পারো যে ডি বাই আর টেন্স টু 0, তাহলে এখানে তুমি 0 পুট করে দাও, তাহলে দেখো 1 মাইনাস 0 মানে 1 থাকছে, তাহলে এটা আমরা লিখতে পারি। তাতে আবার হোল স্কোয়ার করা হচ্ছে, মানে একটা ছোট রাশি তার আবার হোল স্কোয়ার, তাহলে তো আরও ছোটো হয়ে যাবে। তাহলে ধরো তুমি পেয়েছো এরকম 0.0000001 পেয়েছো, তার আবার যদি হোল স্কোয়ার করো তাহলে আরও ছোটো হয়ে গেল না? তাহলে এই টার্মটা কিন্তু অনেক ছোট, একের থেকে অনেক ছোট।
বুঝতে পারলে? তুমি যদি এটা স্কোয়ার যদি করে দাও তাহলে এটা কিন্তু আরও ছোট হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা বলতেই পারি সুতরাং টোটাল পোটেনশিয়াল ইকুয়াল টু কিউ ওভার 4πε0 2d ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? 2d ডিভাইডেড বাই আর স্কোয়ার। একটু আগে ডাইপোল মোমেন্টের ডেফিনেশন দেখলাম আমরা কি দেখলাম, যে ভি ইকুয়াল টু, তাহলে 2qd, এটা মানে আমরা পি বলতে পারি, যে 4πε0 ইন্টু আর স্কোয়ার, সিন্স পি ইকুয়াল টু, আমি যদি ম্যাগনিটিউড দেখি শুধুমাত্র 2q ইন্টু ডি। 2dটা হচ্ছে কি ডিস্টেন্স, মানে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স, 2d ইন্টু ম্যাগনিটিউড অফ চার্জ, সেটা তোমার কিউ। ফাইন, তাহলে এটা তোমার ডাইপোল মোমেন্ট। তাহলে এই যে 2qd, সেটা মানে আমরা পি বলতে পারি। সো দিস ইজ আওয়ার টোটাল পোটেনশিয়াল অন দ্য অ্যাক্সিস অফ আ ডাইপোল। বুঝতে পারলে জিনিসটা? একদম ইজি, কিছুই না। এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। তুমি এখান থেকে ইলেকট্রিক ফিল্ডও বের করতে পারো। কীভাবে বের করতে পারো? কারণ আমরা রিলেশন জানি, যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে, সো তুমি এখানে করবে যে ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডিভি, এখানে অ্যাজ আ ফাংশন অফ আর, সুতরাং আর করে দাও, আর ডিরেকশনটা তোমার আর ক্যাপ করে দাও। তাহলে ভি এর মান জানো, পুট করে দাও, তুমি মানে ডেরিভেটিভ তো করতে পারবে, পুট করে দাও, সেখান থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবে। তাহলে পোটেনশিয়াল জানলে পরে তুমি কিন্তু ইলেকট্রিক ফিল্ডও ইজিলি ক্যালকুলেট করতে পারবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমরা এটা বাড়িতে চেক করবে। আগের দিন যেটা আমরা দেখিয়েছিলাম, যে মানে জাস্ট থরলি ক্যালকুলেট করে ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, একরকম এসেছিল। আর এই প্রসেসে পোটেনশিয়াল তুমি পেয়েছো, এখান থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করবে ডেরিভেটিভ করে, সেটাও দেখবে একই জিনিস আসবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? তাহলে তোমাদেরও প্র্যাকটিসটা হয়ে যাবে। ওকে, তাহলে এইখানে একটা জিনিস আমি বলি, আমরা যখন সিঙ্গেল একটা চার্জ দেখছিলাম, সিঙ্গেল চার্জের জন্য কোনো একটা পয়েন্টে যখন পোটেনশিয়াল বের করছিলাম, সাপোজ কিউ চার্জের জন্য এই পয়েন্টে আমি পোটেনশিয়াল বের করছি, তখন কি দেখলাম, ডিস্টেন্স যদি আর হয়ে থাকে তাহলে পোটেনশিয়াল হয়ে থাকে কিউ বাই 4πε0 ইন্টু আর, রাইট? আর স্কোয়ার না, কিন্তু আর হয়। তার মানে ভি প্রপোর্শনাল টু 1/r। তাহলে একটা সিঙ্গেল চার্জের জন্য পোটেনশিয়ালটা ভ্যারি করে কি 1/r ফর্মে, বাট ডাইপোলের জন্য দেখো এই ভিটা কিন্তু ভ্যারি করে 1/r² ফর্মে। তার মানে কি ডাইপোল হওয়াতেই r² হয়ে গেল, মানে এক ঘাট বেড়ে গেল। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কেমন ছিল? ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ছিল মানে মনোপোলের জন্য 1/r², বাট আমি যখন ডাইপোলের কথা বলেছি তখনই কিন্তু 1/r³ হয়ে গেছে। দিস ইজ ফর মনোপোল আর দিস ইজ ফর ডাইপোল, তাই না? এগুলো কিন্তু আমরা আগেই অলরেডি দেখেছি। তো বুঝতে পারলে জিনিসটা? এভাবে মনে রাখবে, ঠিক আছে? ডাইপোল যখনই বলছে তখনই মনে রাখবে যে পোটেনশিয়ালটা r² সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। এটাকে নাম দিয়েছিলাম আমি, 1 নম্বর নাম দিয়েছিলাম। 2 নম্বর যেটা করবো আমরা, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টে, ঠিক আছে, মানে একটা ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করবো আমরা। সো ইলেকট্রিক পোটেনশিয়াল অন দ্য, এরকম লিখি, ইলেকট্রিক পোটেনশিয়াল at the point of perpendicular bisector. Perpendicular bisector of a dipole. ঠিক আছে? তাহলে ডাইপোল তুমি কনসিডার করো এরকম, সাপোজ এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এটা আছে এ পয়েন্ট, এটা আছে বি পয়েন্ট। তাহলে ডাইপোল রয়েছে, ওকে? এবং তাদের মধ্যে সেপারেশনটা আমি কনসিডার করে নিচ্ছি 2D। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে একদম এদেরকে যদি মাঝখান থেকে ভাঙি,
এবং সেখান থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি এবং এর যে কোনো একটা পয়েন্টে তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে হবে। বুঝতে পারলে? তাহলে এই চার্জের জন্য এই ডিস্টেন্স, এই চার্জের জন্য এই ডিস্টেন্স হবে। তাহলে দেখো যে পয়েন্টটা তুমি বের করছো সেটা তোমার পি ধরলে, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল আমাদেরকে বের করতে হবে। আমি বলছি সাপোজ এই এই যে সেন্টার থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স আমি আর ধরলাম। ওকে, যদি আমি আর ধরি তাহলে আমাকে দেখো পি পয়েন্টে কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে হবে। বুঝতে পারলে? তাহলে আমি এক এক করে করব। আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কতখানি? ডি। সিমিলারলি এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স ডি, কারণ অর্ধেক হয়ে যাবে, জানো তোমরা এটা। তাহলে এই পি পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স কতখানি হবে? দেখো এটা কিন্তু 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে পরে এটা কি অতিভুজ হবে, মানে বিপিটা অতিভুজ। তাহলে আমরা কি বলতে পারি? অতিভুজের স্কোয়ার বা অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সুতরাং আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাও তোমার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এবার তাহলে ক্যালকুলেট করা যায়, কারণ ডিস্টেন্স তুমি পেয়ে গেছো। তাহলে পি পয়েন্টে আমি পোটেনশিয়াল বের করব, প্রথমে মাইনাস কিউ চার্জের জন্য, দিয়ে সাপোজ প্লাস কিউ চার্জের জন্য। সো মাইনাস কিউ চার্জের জন্য যে পোটেনশিয়াল বলছি আমি সেটাকে বলছি সাপোজ ভি এ। সূত্র কি হয় দেখো, মাইনাস কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স। এখানে ডিস্টেন্স মানে কিন্তু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এটাকে 1 নম্বর নাম দিলে। সিমিলারলি ভিবি, তাহলে প্লাস কিউ চার্জ রয়েছে ডিভাইডেড বাই 4πε0 রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। হলো, এটাকে তুমি 2 নম্বর নাম দিলে। এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, তুমি তো টোটাল পোটেনশিয়াল বের করবে, কারণ পোটেনশিয়াল একটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, সুতরাং এখানে ডিরেকশনের কোনো গল্প নেই। তাহলে টোটাল যে পোটেনশিয়াল হবে বা নেট যে পোটেনশিয়াল, সো টোটাল পোটেনশিয়াল জাস্ট সিম্পল তুমি যোগ করে দেবে। সুতরাং ভি এ প্লাস ভিবি, ভি এর মান কত? মাইনাস কিউ ডিভাইডেড বাই 4πε0 রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস কিউ ডিভাইডেড বাই 4πε0 রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো দুটোই কিন্তু সেম কোয়ান্টিটি, একটা প্লাস ফর্মে রয়েছে, একটা মাইনাস ফর্মে রয়েছে। তাহলে কেটে গিয়ে কি 0 হয়ে গেল। তাহলে সেই পয়েন্টে পোটেনশিয়াল কতখানি হবে? 0 হবে। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরের যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল কিন্তু 0। বুঝতে পারলে? ওকে, একদম ইজি, কিছুই না, সিম্পল জিনিস। নেক্সট যেটা সেটা ইম্পর্টেন্ট, একটা আরবিটারি পয়েন্টের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এনি আরবিটারি পয়েন্ট। ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এনি আরবিটারি পয়েন্ট, সেটা সাপোজ আমি ক্যান্সেল করছি আর কমা থিটা। বুঝতে পারলে? এখানে ছবিটা ভালো করে বুঝে নাও। সাপোজ আমি একটা এরকম ডাইপোল কনসিডার করলাম, এরকম একটা ডাইপোল রয়েছে, হতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। এরকম একটা ডাইপোল রয়েছে। ওকে, এবং এদের মধ্যে যে সেপারেশনটা সেটাকে আমি 2D বলছি। তাহলে মিডিল পয়েন্টটা তোমার এটা হয়ে গেল। ওকে, সাপোজ দিস ইজ, এইটাকে তুমি নেগেটিভ ধরো আর এটা তুমি পজিটিভ ধরো। তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কিন্তু এই দিক বরাবর। ওকে, আর যেহেতু ইলেকট্রিক পোটেনশিয়াল বের করছো সুতরাং ডিরেকশনের কোনো প্রয়োজন নেই। এবার তুমি সাপোজ এই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে চাইছো, পি পয়েন্টে তুমি পোটেনশিয়াল বের করতে চাইছো, তাহলে সেই ডিস্টেন্সটা কতখানি? এটা আমি সাপোজ কনসিডার করছি আর। ওকে, তাহলে দেখো আমাদের কি লাগবে, আমাদের লাগবে এক এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স, আর এক লাগবে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স লাগবে। তাহলে সেটা কী করে বের করব? ভালো করে বোঝো জিনিসটা এবার। তাহলে
এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কী করে বের করব? এখানে তো সুতো দিয়ে মাপার কোনো ব্যাপার নেই এখানটায়, তাহলে এখানে লজিক লাগাতে হবে, তাই না? তাহলে আমি একটা কাজ করি, সেটা কি, এইখান থেকে আমি যদি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেইটুকুনি ডিস্টেন্স রিপ্রেজেন্ট করবে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স। পারপেন্ডিকুলার মানে কি সেম জিনিস হয়ে গেল না? তাহলে আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, বুঝতে পারলে? এটা একটা ছোটো নাম দাও তুমি, এটাকে তুমি সাপোজ এ বলো, এটাকে তুমি বি বলো, এটাকে আমি সি বললাম, এটাকে আমি ও বলে দিই। তাহলে পারপেন্ডিকুলার একটা ড্র করলাম এ পয়েন্ট থেকে সাপোজ সি পয়েন্টে। তাহলে সি আর এটা পি কিন্তু না, ঠিক আছে? তাহলে সি আর পি এর মধ্যে ডিস্টেন্স কতখানি হবে সেটা আমাদেরকে দেখতে হবে, বুঝতে পারলে? তো তাহলে এই যে পি পয়েন্টটা কোন পজিশনে রয়েছে? সাপোজ আর কমা থিটা পজিশনে রয়েছে। থিটাটাকে একটা অ্যাঙ্গেল, থিটা একটা অ্যাঙ্গেল। সাপোজ আমি বলছি এইটা তোমার সেই অ্যাঙ্গেলটা থিটা, যদি থিটা হয়ে থাকে, হ্যাঁ কি হচ্ছে একটু শুরু করে রাখি, এটা থিটা, ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই যে ও থেকে সি এইটুকুনি কতখানি হয় বলো তো? ম্যাথমেটিক্স কাজে লাগাও, ম্যাথমেটিক্স। তাহলে ও সি হবে তোমার এখান থেকে এটুকুনি ডি বাবা, তাহলে ডি কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল থাকে সে কস হয়ে থাকে, তাহলে ডি কস থিটা। তাহলে ও সি হচ্ছে তোমার ডি কস থিটা, আর ওপি তোমার আর, তাহলে ও ও সরি সিপি, তাহলে নাও সিপি কত হবে বলো? আর মাইনাস ডি কস থিটা। এটাকে 1 নম্বর নাম দিলাম, বুঝতে পারলাম? সিমিলারলি দেখো তুমি কি করবে এবার, তাহলে বি পয়েন্ট থেকে কতখানি ডিস্টেন্স সেটা বের করতে চাইছো, তার জন্য তুমি এই পয়েন্টটাকে একটুখানি এক্সটেন্ড করে দিয়ে, এই কালি দিয়ে এক্সটেন্ড করি, একটুখানি এক্সটেন্ড করে দিলে বি পয়েন্ট থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলে, একই রকম ব্যাপার, পারপেন্ডিকুলার ড্র করলে। ওকে, তাহলে এই পয়েন্টের নাম আমি দিলাম সাপোজ ক্যাপিটাল ডি। তাহলে ডি থেকে পি পর্যন্ত যা ডিস্টেন্স হবে সেটাই তোমার বি থেকে পি পর্যন্ত ডিস্টেন্স, বুঝতে পারলে? মানে এখানে যেরকম লিখলাম আমি সিপি, সিপি মানেই তোমার এপি। কেন? কারণ ডিটা খুবই স্মল, সিন্স হেয়ার ডি ইজ ভেরি ভেরি স্মল আর, ডি যেহেতু খুবই স্মল, তাহলে আমরা বলতেই পারি যে এপি আর সিপিটা সেম, এবং পারপেন্ডিকুলার ড্র করেছে তুমি। ওকে, বাট এইখানে দেখো ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স আর, ফাইন বুঝলাম, ডি থেকে পি পর্যন্ত ডিস্টেন্স কতখানি? তাহলে আমার জানতে হবে ডি ও কতখানি, তাহলে ডি ওটা তুমি ক্যালকুলেট করে নাও, রাইট? ডি ও, দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে তাহলে কি, সিমিলারলি এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে সে অ্যাঙ্গেলটা কত? থিটা হবে, কারণ বিপরীত কোণ হয়ে থাকে, এটা কি বিপরীত কোণ, সুতরাং এটাও থিটা অ্যাঙ্গেল হবে, বুঝতে পারলে? তাহলে যদি থিটা হয় একই রকমভাবে, তাহলে ডিওটা কী হবে বলো? ডিওটা কী হবে? তাহলে ডি কস থিটা হবে, সুতরাং ডি কস থিটা হবে। ওকে, আমার দরকার কি, ডিপি দরকার, মোবাইলের ডিপি না, হোয়াটসঅ্যাপের ডিপি না, ডিপি দরকার। সে ডিপিটা কত বাবা? এখান থেকে এইটুকুনি আর, সুতরাং আর প্লাস এক্সট্রা কতখানি রয়েছে ডি কস থিটা, এইটুকুনি বোঝার, আর কিচ্ছু না, একদম সিম্পল জিনিস। ডিপির ভ্যালু যা সেটাই কি আমাদের বিপির ভ্যালু, তাহলে এইটাকেও তুমি 2 নম্বর নাম দাও, এটা দরকার নেই, 2 নম্বর নাম দাও। ওকে, তাহলে আমাদের দেখো সব পেয়ে গেছি, প্লাস কিউ চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স পেয়ে গেছি, মাইনাস কিউ চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স পেয়ে গেছি। সুতরাং তাহলে আমি পোটেনশিয়াল বের করি, সাপোজ এ পয়েন্টে কোন চার্জ রয়েছে, প্লাস কিউ চার্জ রয়েছে, তার জন্য কতখানি হবে? তো সূত্রে কি হয়, চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স কতখানি বাবা? এখান থেকে এপি বলবে তুমি, এপির ভ্যালু তুমি পুট করে দাও। তাহলে এপির ভ্যালু যদি তুমি পুট করো 4πε0
এপির ভ্যালু তোমার আসছে আর মাইনাস ডি কস থিটা। বুঝতে পারছি তো? না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, সো ভিবিটা কত হবে দেখো, এখানে চার্জ কিন্তু মাইনাস কিউ, সো মাইনাস কিউ ডিভাইডেড বাই 4,570 ইন্টু এখানে তুমি লিখবে বিপি। বিপির ভ্যালু যদি আমি এখানে পুট করি তাহলে কিউ ডিভাইডেড বাই 4,570 আর প্লাস ডি কস থিটা, এই 4 নম্বর নাম দিলাম। ঠিক আছে, ওকে। সো তাহলে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স তোমার হয়ে গেল, এইটুকুনি তোমার আসছে আর মাইনাস ডি কস থিটা, আর এইখান থেকে যে ডিস্টেন্সটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার আর প্লাস ডি কস থিটা। ওকে, যাই হোক, আমাদের দরকার টোটাল পোটেনশিয়াল। সুতরাং টোটাল পোটেনশিয়াল উইল বি potential suppose V that is equal to মানে একটা লাইন লিখি VA plus VB, ফাইন। সো পুট করে দাও ভ্যালুগুলো। সো এর ভ্যালু হয়ে থাকে কিউ ডিভাইডেড বাই 4,570 আর মাইনাস ডি কস থিটা, সূত্রে প্লাস আর এখানে রয়েছে মাইনাস কিউ ডিভাইডেড বাই 4,570 আর প্লাস ডি কস থিটা। ওকে, এটাকে সিম্পলিফাই করো, তোমার আনসার চলে আসবে। তাহলে এখান থেকে আমি এক কাজ করি, কিউ ডিভাইডেড বাই 4,570টাকে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে কি 1 ডিভাইডেড বাই আর মাইনাস ডি কস থিটা, এখানে মাইনাস রয়েছে, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, ডিভাইডেড বাই আর প্লাস ডি কস থিটা। এটা প্লাস ছিল আর একটা মাইনাস। এখানে একটা কাজ করো, এটাকে লসাগুই করে দিই আমরা। সো ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4,570, এটা কত আসবে বলো দেখি, আর মাইনাস ডি কস থিটা ইন্টু আর প্লাস ডি কস থিটা। ওকে, সো এখানটায় তুমি লেখো, মাইনাসগুলো কেটে গেলে প্লাস থাকবে, সুতরাং আর প্লাস ডি কস থিটা, এইটা হবে একটা মাইনাস, প্লাস প্লাস থেকে গেলে মাইনাস থাকবে, আর মাইনাস ডি কস থিটা। ওকে, এবার এটাকে আরেকটুখানি সিম্পলিফাই করে নাও। সুতরাং কিউ ডিভাইডেড বাই 4,570, এটা তাহলে এখানে যদি ভেঙে দিই, মানে মাইনাস যদি ঢুকিয়ে দিই, তাহলে কী হবে বলো দেখি, সুতরাং আর প্লাস ডি কস থিটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ডি কস থিটা, আর নিচে উপরে থাকছে তোমার আর আচ্ছা এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, রাইট? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ডি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা বলতে পারি। এটাকে একটা কাজ করলে ভালো হতো, এটা না করে আমি যদি বাইনোমিয়ালে ভেঙে দিতাম তাহলেও মনে হচ্ছে সুবিধা হতো বেশি আমার। ঠিক আছে, এটা করে দেখি, অসুবিধা কিছু নেই তাতে। হ্যাঁ, বাইনোমিয়ালে ভেঙে করাও যেতে পারে এটাকে, কারণ নিচে দেখো 1 মাইনাস ডি কস থিটা রয়েছে, এটা যদি আমি উপরে তুলে দিই তাহলে সেটা বাইনোমিয়ালে ভাঙতে পারবো, তাহলে আরেকটু সিম্পলিফাই হয়ে যাবে। আদারওয়াইজ অসুবিধা নেই তাতেও, ঠিক আছে, কারণ সেই ইয়েটা তোমার হবেই। এটাও যদি আমি করি এরকম ব্যাপার আসবে, আমি দুটো কেসে দেখিয়ে দিচ্ছি আমি, ওটা করাটাও বেটার হবে বাইনোমিয়ালে ভাঙাটা। এখানে করলে পরে তোমার এটা কেটে যাবে, সুতরাং এখানে পড়ে থাকবে 2d
কস থিটা পড়ে থাকবে, রাইট? আর নিচে পড়ে থাকবে তোমার দেখো আর স্কোয়ার। যদি আমি কমন নিই তাহলে 1 মাইনাস ডি স্কোয়ার বাই আর স্কোয়ার, সরি কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা এটা পড়ে থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, তাই তো? এবার আমরা ডাইপোলের কন্ডিশন যদি কাজে লাগাই, ইফ আর মাছ গ্রেটার দেন যদি ডি হয়, তাহলে তুমি বলবে যে ডি বাই আর মাছ গ্রেটার দেন 1 হবে, তাহলে ডি বাই আর তার হোল স্কোয়ার মাছ গ্রেটার দেন 1 হবে। তাহলে সুতরাং তুমি বলতেই পারো যে এইটুকুনি টার্ম নিয়ার ইকুয়ালস টু 0 অর 1 মাইনাস ডি স্কোয়ার বাই আর স্কোয়ার কস স্কোয়ার থিটা নিয়ার ইকুয়ালস টু 1 হবে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ভি ইকুয়াল টু তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 2d cos থিটা ডিভাইডেড বাই কত বলো, তাহলে শুধুমাত্র আর স্কোয়ার থাকবে, কারণ ওইটুকুনে তো 1 হয়ে গেছে, সুতরাং আর স্কোয়ার থাকলো। এইটা তাহলে 2d, এই যে 2d কিউ বা 2qd সেটাই কি ডাইপোল মোমেন্ট, সুতরাং এখানে তুমি বলবে পি cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর স্কোয়ার। এখানে পি মানে আমাদের ডাইপোল মোমেন্ট, সেটা কি 2qd। ওকে, আমি জাস্ট এখানে ম্যাগনিটিউড নিয়েছি, সো ম্যাগনিটিউড দিলাম, বাট এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তোমাকে যদি ভেক্টর ফর্ম জিজ্ঞেস করে এখানে একটা ভেক্টর দিয়ে দেবে, আর এটা ডিরেকশনটা বলে দেবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ। আই থিঙ্ক অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন মাইনাস কিউ থেকে প্লাস কিউ মানে তোমার বি টু এ, সো বি টু এ, বাট আমাদের দরকার ম্যাগনিটিউড, সুতরাং ম্যাগনিটিউড তোমার 2qd। ফাইন, ওকে, বুঝলাম। তাহলে এইটা হচ্ছে তোমার কি পোটেনশিয়াল, যে কোনো আরবিটারি পয়েন্টে মানে আর কমা থিটা পয়েন্টে পোটেনশিয়াল। তাহলে আর ভ্যালু জানলে পরে থিটা ভ্যালু জানলে পরে তুমি পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারবে। এটাকে আমি যদি ভেক্টর ফর্মে লিখি, ভেক্টর ফর্ম বলতে যে পি কস থিটা, এটাকে ভেক্টর ফর্মে লেখা যেতে পারে। সো ইন ভেক্টর নোটেশন, বুঝে না বাবা, তাহলে সেটা কি হবে, ভি ইকুয়াল টু দেখো পি কস থিটা, এটাকে আমি লিখতে পারি না পি ভেক্টর, পি হচ্ছে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি ইন্টু আর ক্যাপ, আর ক্যাপ হচ্ছে তোমার ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের ভ্যালু কত 1 হয়ে থাকে, তার ম্যাগনিটিউড 1 হয়ে থাকে। আমি যদি এটাকে ভাঙি দেখো, তাহলে ভাঙলে পরে কী হবে, পি ভেক্টরের মড আর ক্যাপের মড ইন্টু কস এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তাই তো, কস এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে পি মানে পি থাকলে আর মানে 1 হয়ে গেলো, সো 1 মানে পি কস থিটা। তাহলে পি কস থিটা তুমি কী লিখতে পারো, পি ভেক্টর ডট আর ভেক্টর, আর ক্যাপ সরি, এটা তুমি বলতে পারো, তাই না? তাই আমরা এখানে ইউজ করব। মানে সুতরাং আমি বলতেই পারি যে পোটেনশিয়াল ভি ইকুয়াল, তাহলে এটা মানে কত, পি ডট আর ক্যাপ ডিভাইডেড বাই বলো 4 পাই এপসিলন 0 ইন্টু আর স্কোয়ার। জিনিসটা বলতে পারলাম, এটা ভেক্টর নোটেশন আমরা লিখতে পারি। এইটা মনে রাখো অথবা এটা মনে রাখো, যে কোনো একটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম এটা তো এই মেথড আমি করে দেখালাম, আর তুমি বাইনোমিয়ালেও করতে পারো। আমি যদি বাইনোমিয়াল মেথড ইউজ করি তাহলে এই ফর্মটা থেকে আমি লিখতে পারি, মানে অ্যানাদার মেথড বলতে পারো তুমি, জাস্ট বাইনোমিয়াল ইউজ করে। সো অ্যানাদার মেথড কী হবে, তাহলে আমাদের পোটেনশিয়াল ছিল ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0, এখানে ছিল 1 ওভার আর মাইনাস ডি, আই থিঙ্ক 1 ওভার কোথায় গেল বাবা, 1 ওভার আর মাইনাস ডি কস থিটা মাইনাস, ঠিক আছে, ডি কস থিটা মাইনাস 1 ওভার আর প্লাস ডি কস থিটা। এইটাকে তুমি কি করতে পারো দেখো, কিউ বাই 4 পাই এপসিলন 0 ভি ইকুয়াল টু, এটাকে তুমি যদি ওপরে নিয়ে নাও তাহলে দেখবে তুমি আর মাইনাস ডি কস থিটা টু দি পাওয়ার -1,
সিমিলারলি আর প্লাস ডি কস থিটা টু দি পাওয়ার -1। এবার দেখো এখানে আমি যদি আরটা কমন নিই, আরটা কমন নিলে কি হবে বলো তো? তাহলে ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0। আর কমন নিলে পরে এখানে আর চলে আসবে, রাইট? এবার যেহেতু টু দি পাওয়ার -1 রয়েছে, তার মানে কি নিচে চলে আসবে, সুতরাং এখানে তুমি একটা আর লিখতে পারো। সো 1/r, কারণ এর মধ্যেও থাকবে এর মধ্যেও থাকবে, সো কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস ডি বাই আর কস থিটা টু দি পাওয়ার -1 প্লাস ডি বাই আর কস থিটা টু দি পাওয়ার -1। এবার দেখো বাইনোমিয়ালে তুমি তখনই ভাঙতে পারো যখন এই টার্মটা, মানে ধরো 1 মাইনাস এক্স বা 1 প্লাস এক্স, এই যে এক্স এক্স যখন প্রচুর স্মল হয়ে থাকে তখন তুমি বাইনোমিয়ালে ভাঙতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে তুমি বাইনোমিয়ালে যদি ভাঙো তাহলে যে ফর্মটা আসবে ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 1/r। এটাকে বাইনোমিয়ালে ভাঙলে পরে 1 প্লাস -1 রয়েছে, সুতরাং ডি বাই আর কস থিটা প্লাস আরও এরকম টার্ম হবে, মানে স্কোয়ার ফর্মে যাবে, কিউব ফর্মে যাবে, এরকম ফর্ম যাবে। এবার দেখো ভালো করে ভেবে, ডি বাই আর এটা তো নিজে থেকে অনেক ছোট, ডি বাই আর মাছ লেস দেন 1, এটা ভাই নিজেতেই মানে অনেক ছোট, তার যদি হোল স্কোয়ার করে সেটা আরও ছোটো হবে, তার যদি কিউব করে সেটা আরও ছোটো হবে, তাই নয় কি? তাহলে আমরা বলতে পারি না হায়ার টার্মগুলোকে, মানে অ্যাকচুয়ালি আমরা হায়ার টার্মগুলোকে নেগলেক্ট করতে পারি, তাহলে পরে বুঝতে পারলে? তাহলে আমি যদি হায়ার টার্ম নেগলেক্ট করি তাহলে শুধুমাত্র এটা পরে থাকবে, আর এটা একটা ব্র্যাকেট দিয়ে লিখি একটা লাইন। আর এখানে কি হবে দেখো, তাহলে 1 যেহেতু মাইনাস, তাহলে মাইনাস ডি বাই আর কস থিটা। এবার তুমি ভাই ভেতরে ঢুকিয়ে দাও, তোমার আনসার চলে আসবে। কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর, আর এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, 1 প্লাস ডি বাই আর কস থিটা মাইনাস কী বললাম বলো, 1, এটা প্লাস হবে, সুতরাং ডি বাই আর কস থিটা। এখানে দেখো +1 -1 ক্যান্সেল হয়ে গেল, আলটিমেট কি পড়ে থাকবে বাবা? এখানে পড়ে থাকবে ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর। তাহলে এখানে পড়ে থাকবে দেখো ডি বাই আর কস থিটা প্লাস ডি বাই আর কস থিটা 2d বাই আর কস থিটা। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি দেখো ভি ইকুয়াল টু 2qd, মানে সেটাকে পি বলতে পারি, আর কস থিটা অ্যাজ ইট ইজ থাকলো, এখানে 4π অ্যাজ ইট ইজ লিখলাম, এখানে আর ইন্টু আর মানে আর স্কোয়ার বলতে পারো। বুঝতে পারলে? সো এখানে ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু 2qd। ওকে, এটাকে তুমি যদি ভেক্টর ফর্মে লেখো তাহলে একই রকম জিনিস লিখবে, ইন ভেক্টর নোটেশন ভি ইকুয়াল টু পি ভেক্টর ডট আর ক্যাপ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে এটা তোমার যে কোনো আরবিটারি পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে সবার। আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা দেখব, আমরা আগের দিন একটা প্রবলেমে দেখিয়েছিলাম যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা ডাইপোল রাখা হয়, তাহলে মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে পরে সেই ডাইপোলের উপরে একটা টর্ক কাজ করে, সেই টর্কটা ডাইপোলটাকে রোটেট মানে ঘোরানোর চেষ্টা করে, এবং সেই টর্কের ভ্যালু কত সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম, তাই তো? যদি তোমরা ভুলে গিয়ে থাকো জাস্ট আমি একটা লাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সো টর্ক in an uniform electric field জাস্ট 1 মিনিটের খেলা। সো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, মানে ইউনিফর্ম বলেছি, তো লাইন অফ ফোর্সগুলো কী হবে, সমান্তরাল হবে, এবং প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু কিন্তু সেম হবে। এইখানে সাপোজ একটা ডাইপোল রয়েছে, এই ডাইপোলটা দেখো, সাপোজ আমি বলছি এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ,
তাহলে এই প্লাস কিউ চার্জ, এটা তো ডাইপোল, একটা লাঠি, ওখানে জল যাচ্ছে, জলের মধ্যে তুমি একটা লাঠিকে ধরে রেখেছো, তাহলে জলটা যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে সেই লাঠিটা কী করে, দেখো এই দিক বরাবর একটা ফোর্স কাজ করবে, মানে এই কিউ চার্জটা একটা ফোর্স ফিল করবে, মাইনাস কিউ চার্জটা ফোর্স ফিল করবে, সেই ফোর্সটা কতখানি হয়, সেই ফোর্সের ভ্যালু আমরা জানি এ ফিজিক্যালি কিউ ইন্টু ই হয়ে থাকে, তাই তো। মানে ইলেকট্রিক ফিল্ড যে দিক বরাবর সেই দিক বরাবরে কিন্তু একটা ফোর্স লাগবে অন পজিটিভ চার্জ পার্টিকেল, তাহলে পজিটিভ চার্জ পার্টিকেল এটা, তাহলে এর উপরে একটা ফোর্স লাগবে, সেটা এই দিক বরাবর, সেটা কত হবে কিউ ইন্টু ই, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স। আর নেগেটিভ চার্জের জন্য কী হবে, ফোর্সটা ঠিক এরকম হবে, মাইনাস কিউ ইন্টু ই হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যে দিক বরাবর ঠিক তার অপোজিট দিক বরাবর কিন্তু ফোর্সের ডিরেকশন হবে, রাইট। তাহলে ফোর্সটা হবে তোমার মেনলি এই দিক বরাবর, ম্যাগনিটিউড তোমার কিউ ইন্টু ই। দেখো সমান বাট বিপরীত ডিরেকশনে ফোর্স লাগছে, তাহলে এটা কি করবে, এটা ডাইপোলটাকে রোটেট করানোর চেষ্টা করবে, তাহলে কি যদি রোটেট করানোর চেষ্টা করে তাহলে সেখানে একটা টর্ক কাজ করবে, সুতরাং তাহলে টর্ক মানে কত বলবো আমরা, সো টর্কটাকে আমরা টাউ দিয়ে লিখে থাকি। দেখো টর্কের ডেফিনেশন বলছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, মানে ফোর্সটা বুঝলাম কিউ ইন্টু ম্যাগনিটিউড, রাইট, ঠিক আছে। এবার এই যে আমি ক্যান্সেল করে দিচ্ছি দুটো চার্জের মধ্যে যে সেপারেশন, সেটা সাপোজ 2D ধরে নাও তুমি, ওকে। এবার টর্ক মানে বলছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, তাহলে পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স কোনটা হবে, এইখানে তুমি একটা পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স ড্র করে নাও, বুঝতে পারলে। এবং এই যে অ্যাঙ্গেল এটা সাপোজ থিটা, মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইপোলটা থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কতখানি বলো, সাইন থিটা হয়ে যাবে, কারণ যার সাথে অ্যাঙ্গেল থাকে সে কস হয়, আর যার সাথে অ্যাঙ্গেল থাকে না সে সাইন হয়, তাহলে 2D সাইন থিটা। তাহলে এখানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স মানে তোমার কিউই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এখানে তোমার 2D সাইন থিটা। তাহলে এটাকে যদি আমরা একটুখানি সিম্পলিফাই করি, সো 2QD এটা ইন্টু ই অফ সাইন থিটা, এই 2QD এটাকে আমরা কি বলতে পারি বলো, টর্ক, কী বলে এটাকে, ডাইপোল মোমেন্ট, পি ইন্টু ই এত সাইন থিটা, এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি, সুতরাং টর্ক ইকুয়াল টু পি ক্রস ই হয়ে থাকবে, ওকে, পি ক্রস ই, এটা তোমার টর্ক পাচ্ছ। এইবার কি করলে তুমি দেখো, তাহলে এই যে ডাইপোলটা একে রোটেট করার চেষ্টা করছে, তাহলে তাকে যদি আমি বাধা দিই, রোটেট করার থেকে যদি বাধা দিই, মানে রোটেট হতে চাইছে বাট আমি হতে দিচ্ছি না, তাহলে আমি একটা এক্সটার্নাল কাজ করছি, সেই কাজটা কী হবে, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে, তাহলে কতখানি পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে সেটা আমরা এখানে ক্যালকুলেট করতে চাইছি। সো potential energy which is stored in a dipole, ঠিক আছে, dipole which is placed in an uniform বা কী বলে এটাকে, ইলেকট্রিক ফিল্ড, ওকে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কতখানি হবে সেটা আমরা এখানে ক্যালকুলেট করতে চাইছি, পোটেনশিয়াল এনার্জি হুইচ ইজ স্টোরড ইন আ ডাইপোল হুইচ ইজ প্লেসড ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দেখো খুবই সিম্পল জিনিস একটা। তাহলে পরে জিনিসটা আমি এরকমভাবে ছবি এঁকে বোঝাই, এরকম তোমার ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ফাইন। এবার ডাইপোলটা তোমার কেমন, দেখো যদি ডাইপোলটা ঠিক এই দিক বরাবর অ্যালাইন হয়, দেখো যদি ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ড বরাবর থাকে তাহলে কিন্তু এর উপরে কোনো এক্সটার্নাল মানে ফোর্স দিয়ে তাকে মানে বেঁধে রাখার কোনো মানে প্রয়োজন হয় না, কারণ কি যে দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ডাইপোলটা সেদিক বরাবরই মুভ করে গেছে,
তাই না? তার মানে কি তার উপর কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, মানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি বলতে পারি আমরা। তো আমরা যদি কেসটাকে একটু অন্যরকমভাবে দেখি, মানে সাপোজ দুটো কেস বলতে পারি। এক হতে পারে যে ডাইপোলটা এরকম রয়েছে, এরকমভাবে খাড়া রয়েছে, সাপোজ এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এরকম খাড়া রয়েছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের সাথে সাপোজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এবং এইখান থেকে এই ডাইপোলটাকে আমি কিছুটা পরিমাণ সাপোজ শিফট করাতে চাইছি, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমি যদি সাপোজ থিটা অ্যাঙ্গেলে যদি শিফট করাই, এরকম আমি এলিমেন্টারি কথা বলি, তাহলে ডি থিটা অ্যাঙ্গেল আমি সাপোজ শিফট করালাম, তাহলে তার জন্য কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে যেহেতু একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইপোলটাকে রেখেছি, তাহলে ডাইপোলটার উপরে কী পরিমাণ টর্ক কাজ করবে? সো টর্ক হবে তোমার পিই সাইন থিটা। থিটাটা কী বলো তো? এই যে ডাইপোল মোমেন্ট আর যে ইলেকট্রিক ফিল্ড তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ক্লিয়ার হয়েছে? ওকে, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এবার আমি বললাম যে ডাইপোলটাকে সাপোজ আমি ডি থিটা পরিমাণ ডিসপ্লেসড দিলাম, মানে সরালাম আমি। তাহলে ডি থিটা পরিমাণ যদি সরানো হয় তাহলে পরে তার মধ্যে আমার কিছুটা ওয়ার্ক ডান করা হবে, তাহলে সেই ওয়ার্ক ডানটাই কি তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হবে, তাহলে সেই ওয়ার্ক ডানটা কতখানি সেটা বের করা যায়। ঠিক আছে? সো এরকম লিখি, দ্য ওয়ার্ক ডান ডিউ টু কত ডি থিটা পরিমাণ ডিসপ্লেস রোটেশন, তাই না? ডিউ টু দ্য ডি থিটা রোটেশন ইজ কত হবে বলো? ওয়ার্ক ডান ডি ডাব্লিউ ইকুয়াল টু বলবে, রোটেশনের ক্ষেত্রে কি হয়, টর্ক ইন্টু ডি থিটা হয়ে থাকে। যেরকম তোমরা লিনিয়ারের ক্ষেত্রে দেখেছিলে যে ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান মানে তোমরা দেখেছো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট? ডিএস মানে ডিসপ্লেসমেন্ট, এটা তোমার ওয়ার্ক ডান ইন লিনিয়ার কেস। আর রোটেশনের ক্ষেত্রে কি, টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, এটাও একটা ডিসপ্লেসমেন্ট, বাট কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে রোটেশন, অ্যাঙ্গেল নিয়ে সে ডিসপ্লেসড হলো, তাই এটাকে বলছি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, অ্যাঙ্গেল আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে তুমি বলবে, দেখো টাও মানে কত, পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। ওকে, এটা তোমার এই যে ডি থিটা পরিমাণ ডিসপ্লেসড করেছো তার জন্য ওয়ার্ক ডান, আমাদের দরকার টোটাল ওয়ার্ক ডান। সো সুতরাং টোটাল ওয়ার্ক ডান কত হবে বলো? টোটাল ওয়ার্ক ডান ইজ, ইন্টিগ্রেট করতে হবে, সুতরাং ডাব্লিউ ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ। সো ডি ডাব্লিউ ভ্যালু কত বলো? পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। আমি এখানে একটা কেস কনসিডার করেছি, কি প্রথমে 90 ডিগ্রিতে ছিল, দেখো ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইপোলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে 90 ডিগ্রি থেকে সে কোথায় গেছে, থিটা অ্যাঙ্গেলে গেছে, সুতরাং π/2 থেকে থিটা অ্যাঙ্গেলে গেছে, এটা আমি কনসিডার করলাম। এখানে আরেকটা কেস হতে পারে, সাপোজ প্রথমে হতে পারে যে ডাইপোলটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সে থিটা অ্যাঙ্গেলে গেল, সেটা হতে পারে। আমি দুটোই করে দেখাচ্ছি, ঠিক আছে? সো দুটোই পসিবল, কোনো ব্যাপার না। হ্যাঁ, সো আমি যদি এটা বলি প্রথমে, তাহলে পি ইন্টু ই, সো ওয়ার্ক ডান ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু পি কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন শুধু হবে সাইন থিটা, তাহলে কার মানে ডেরিভেটিভ করলে পরে সাইন থিটা বলো তো, কস থিটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাস কস থিটার ডেরিভেটিভ যদি করি আমরা, তাহলে সেটা সাইন থিটা দেবে। তাহলে এবার লিমিটটা পুট করে দাও, সুতরাং π/2 থেকে থিটা। তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু তুমি বলবে পি ইন্টু ই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সুতরাং কস আপার লিমিট কত বলো থিটা, সূত্রে মাইনাস আবার একটা মাইনাস হয়েছে মানে প্লাস, কস লোয়ার লিমিট মানে কত দেখো π/2, কস π/2 মানে কস 90, কস 90 কত হয় 0, তাহলে সুতরাং তুমি ওয়ার্ক ডান বলবে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা, বিকজ এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এটা তাহলে থাকছে না, তাহলে মাইনাসটা আগে নিয়ে আসলাম, পিই কস থিটা লিখতে পারি আমরা।
এই পিই কস থিটা এটাই তোমার কি ওয়ার্ক ডান। এটাকে যদি আমরা ইন ভেক্টর ফর্মে লিখি, ইন ভেক্টর নোটেশন, ইন ভেক্টর নোটেশন কত হবে বলো? সো ডাব্লিউ ইকুয়াল টু, যেহেতু মাইনাসটা থাকছে, পি আর ই কস থিটা, তাহলে এটা লিখতে পারি কি পি ডট ই, এটা বলতে পারি আমরা। এটা আমাদের কি ওয়ার্ক ডান। যে পরিমাণ ওয়ার্ক ডান করবে সেটাই কি তার মধ্যে পোটেনশিয়াল এনার্জির উপর সঞ্চিত হবে। সো দ্য ওয়ার্ক ডান ইজ work done is stored in the dipole as a potential energy, stored in the dipole as a potential energy, right? As potential energy, potential energy. সুতরাং আমরা কি বলতে পারবো যে ডাব্লুটাই কি ইউ হয়ে যাবে, সুতরাং ইউ ইকুয়াল টু পি ডট ই। এইটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কখন হবে আর মিনিমাম কখন হবে। আচ্ছা এখানে একটা মাইনাস সাইন রয়েছে, সরি। এই মাইনাস সাইনটা এখানে কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে এনার্জি এখানে স্টোর হচ্ছে, এটা মাথায় রাখবে এখানে। এই যে নেগেটিভ সাইন রিপ্রেজেন্ট করছে কি এনার্জি স্টোর হচ্ছে, এনার্জি ইজ স্টোরড। ওকে, ডাইপোলের মধ্যে যে এনার্জিটা স্টোর হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করছে তোমার নেগেটিভ সাইনটা ইন দ্য ডাইপোল। ওকে, আচ্ছা এবার এই যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো সেটা ম্যাক্সিমাম কখন হবে, মিনিমাম কখন হবে? আমি যদি ম্যাক্সিমামের কথা বলি প্রথমে, তাহলে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কখন হতে পারবে? দেখো আমি যেটাকে ভাঙি কি আসবে, পিই কস থিটা। মানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম মানে বেশি কার্য করতে হবে কখন? যখন ডাইপোলটা পুরো 180 ডিগ্রিতে ঘুরে থাকবে। মানে ধরো ডাইপোলটা যদি পুরোপুরি এই দিক বরাবর থাকে তাহলে কি বেশি পরিমাণ আমাকে এনার্জি দিতে হবে। মানে জল এইদিকে বয়ে যাচ্ছে, আমি লাঠিটাকে কি যদি পুরো জলের অপোজিটে ধরে রাখতে চাই, মানে জল এদিকে ফ্লো করছে বাট আমি লাঠিটাকে ঠিক জলের অপোজিটে ধরে রাখতে চাই, তাহলে কি বেশি আমাকে এনার্জি দিয়ে ধরে রাখতে হবে, তাহলে কি বেশি এনার্জি তার মধ্যে স্টোর হবে, তাই না? তাহলে যখন থিটার মান যখন 180 ডিগ্রি অথবা পাই হবে তখনই কি ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। তাহলে সেটা ভ্যালু কত দেখো, কস পাই মানে -1, সুতরাং -1 প্লাস, সুতরাং এটা, তাহলে এটা তোমার কি ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, পি ইন্টু ই হয়। সিমিলারলি মিনিমাম ভ্যালু কত হবে বলো? দেখো মিনিমাম মানে কি বেশি এনার্জি স্টোরই হবে না, তাহলে পি ই কস থিটা, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। কারণ দেখো যখন 0 ডিগ্রি মানে কি ইলেকট্রিক ফিল্ড যে দিক বরাবর ঠিক সেই দিক বরাবরে যদি আমাদের ডাইপোলটা হয় তাহলে কি আমাকে তো বেশি এনার্জি দিয়ে ধরে রাখতে হচ্ছে না, কারণ সে তো ইলেকট্রিক ফিল্ড বরাবরই হতে চাইছে, তাই না? সো 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলে পরে কিন্তু আমাদের সবচাইতে মিনিমাম এনার্জি লাগবে। সুতরাং কস 0 মানে কত 1 হয়, সুতরাং মাইনাস পিই। তাহলে মাইনাস পিই হচ্ছে তোমার মিনিমাম পটেনশিয়াল এনার্জি আর প্লাস পিই তোমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি। কন্ডিশনটা কি, থিটা যখন পাই হবে তখন ম্যাক্সিমাম পাবে, থিটা যখন 0 হবে তখন মিনিমাম পাবে। বুঝতে পারলে? আচ্ছা এটা বলছিলাম, এটা একটা গেল। এইখানে যেটা বলছিলাম যদি আমি 0 থেকে যদি থিটা বলতাম, মানে সাপোজ প্রথমে ডাইপোলটা 0-তে রয়েছে, যদি এই কেসটাই বলতাম আমি এখানে অ্যানাদার ওয়ে, এটাকে বলি কেস বলে দিই, ঠিক আছে? সাপোজ ডাব্লিউ ইকুয়াল টু আমি বলছি 0 থেকে থিটা, প্রথমে ছিল ইলেকট্রিক ফিল্ড বরাবর, তারপর থেকে থিটা পরিমাণ আমি ডিসপ্লেস করালাম, তাহলে কতখানি এনার্জি তার মধ্যে স্টোর হবে। সুতরাং পিই সাইন থিটা ইন্টু ডি থিটা, তাহলে এখানে পিই চলে আসছে, সাইন থিটার ইন্টিগ্রেট করলে পরে মাইনাস কস থিটা আসবে, লিমিটটা জাস্ট এখানে পুট করে দেবো, তাই না? সুতরাং ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু দেখো
পিই অ্যাজ ইট ইজ থাকলো, তাহলে আপার লিমিট সুতরাং মাইনাস কস থিটা সূত্রে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল কস 0 মানে 1, রাইট। তাহলে আলটিমেট ওয়ার্ক ডান কি আসছে বলো, পিই 1 মাইনাস কস থিটা, এটাও হতে পারে। তাহলে কেসটা তোমাকে বুঝতে হবে। একটা কেস বললাম যদি সাপোজ আমি 90 ডিগ্রি থেকে থিটা অ্যাঙ্গেলে শিফট করাই, আর একটা কেস বললাম যদি আমি 0 থেকে থিটা অ্যাঙ্গেলে শিফট করাই, মানে ইলেকট্রিক ফিল্ডটা এদিক বরাবর রয়েছে, রাইট। আমি ডাইপোলটাকে ঠিক এইখানেই রেখেছি, এই দিক বরাবরই রেখেছি, মাইনাস কিউ প্লাস কিউ। তাহলে এখান থেকে এবার সাপোজ আমি এই থিটা পরিমাণ শিফট করাতে চাইছি, তাহলে কি পরিমাণ ওয়ার্ক আমাকে করতে হবে সেটা তোমার এইটা। তাহলে এখানে যদি বলে ম্যাক্সিমাম এবং মিনিমাম ওয়ার্ক ডান কতখানি হবে সেটাও তুমি ক্যালকুলেট করতে পারবে। মানে এটাই কি তোমার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে এবং ডাইপোলটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, সুতরাং 1 মাইনাস কস থিটা। ওকে, সো ইউ ম্যাক্সিমাম হবে তখনই দেখো যখন থিটার মানটা মানে এই কস থিটা যখন 0 ডিগ্রি হবে, তাই না। তাহলে কস থিটা যদি 0 হয়, কস থিটার ভ্যালুটা যদি 0 হয়, ভ্যালু 0 কখন হবে যখন 90 ডিগ্রি। তাহলে তুমি আচ্ছা এক সেকেন্ড, নয় ভুল বললাম, এটা যদি তোমার পাই হয় তাহলে কি -1 হবে, সেটা মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে তোমার এটা বলতে পারি আমি 1 মাইনাস কস থিটা। সাপোজ থিটা ইকুয়াল যদি তোমার পাই হয় তাহলে তুমি বলবে যে পিই 1 প্লাস 1 মানে তোমার 2 পিই। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এটা হবে এই কেসে। সিমিলারলি মিনিমাম ভ্যালু হবে তোমার পিই 1 মাইনাস কস থিটা। দেখো থিটার মান যদি তোমার 1 করে দিই তাহলে মিনিমাম ভ্যালু হয়ে যাবে, মানে একদম 0। তাহলে থিটার মান 1 কখন বলবে 90 ডিগ্রিতে, তাই না। তাহলে 90 ডিগ্রিতে তোমার 1 হবে, মানে π/2। তাহলে সেটা তোমার মিনিমাম হবে একদম, ঠিক বললাম। cos 90, হ্যাঁ, তাহলে তোমার 0 হয়ে যাচ্ছে, তাহলে মিনিমাম ভ্যালু এখানে 0 হবে। বুঝতে পারলে, এই যেরকম মানে ফর্মুলা আছে সেই অনুসারে আর কি। ওকে, সো এটা সাধারণত ইউজ করা হয়, এটা জেনারেল একদম। হ্যাঁ, সো এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট বলতে যে ইউনিফর্ম পোটেনশিয়াল মানে ইউনিফর্ম পোটেনশিয়াল বা ইকুইপোটেনশিয়াল এনার্জি, ইকুইপোটেনশিয়াল সারফেস, এই জিনিসটা কি, সমবিভব তল সেটা কি সেগুলো একটুখানি বলি। জানো নিশ্চয়ই জিনিসগুলো, মানে বুঝতেই পারছো। সমবিভব তল, সমবিভব তল বলতে মানে একটা যদি সারফেস তুমি কনসিডার করো, সারফেসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়ালটা সেম হবে, প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়ালটা কি সেম হবে, সেটাকে বলা হচ্ছে তোমার সমবিভব তল। বুঝতে পারলে, যেরকম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বলেছিলাম এখানে একই রকম। তাহলে সমবিভব তল মানে ক্লিয়ার হয়েছে। এরকম দুটো মনে করো প্লেন তুমি ধরছো, একটা প্লেন, এই আর একটা প্লেন ধরলে, এই আর একটা প্লেন ধরলে, মানে এরা কি, মানে এই প্লেনটার যে পোটেনশিয়াল, এরপর এই পোটেনশিয়াল সেম, মানে সবারই পোটেনশিয়াল যদি সেম হয় তখন আমরা বলবো কি সেই যে তলগুলো মানে সবগুলোই কি সমবিভব তলে আছে। বা এই একটা তুমি সিম্পল যদি একটা সারফেস কনসিডার করো এবং একটা সারফেসের প্রত্যেকটা পয়েন্টে যদি পোটেনশিয়াল যদি সেম হয়ে থাকে তখন সেটাকে বলবো আমরা সমবিভব তল। বুঝতে পেরেছ, জাস্ট কিছুই না, এইটাই জিনিস আর কিছুই না। এবার প্রশ্ন হচ্ছে তোমার সমবিভব তলে ইলেকট্রিক ফিল্ডটা কি পারপেন্ডিকুলার হবে সেটা প্রমাণ করো, যেটা প্রথমেই বলেছিলাম 2 নম্বর হবে ওইটা। সো এরকম একটা আমি সারফেস কনসিডার করলাম, সমবিভব তল মানে কি, তাহলে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, ভালো করে দেখো, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল সেম, তাই না কি, মানে এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভি এ হয় আর এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভি বি হয়, তুমি বলবে ভি এ equal to VB because of equipotential surface.
ওকে, সমবিভব তলের জন্য এটা হয়ে থাকে। এটা আমাদের একটা সমবিভব তল, এটা লিখে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সমবিভব তল, তার জন্য আমরা এটা বলতে পারি। ওকে, এইবার ইলেকট্রিক ফিল্ড আমি জানি না কেমন হবে, সাপোজ আমি ক্যান্সেলটা করছি, ইলেকট্রিক ফিল্ড এটা, এবং এই সারফেসের সাথে অ্যাঙ্গেল করা আছে সাপোজ থিটা অ্যাঙ্গেলে। ওকে, তাহলে পরে আমাকে বলো এবার যে এ পয়েন্ট থেকে সাপোজ যদি বি পয়েন্টের দিকে আসি আমরা, মানে এ পয়েন্টে পোটেনশিয়াল, বি পয়েন্টে পোটেনশিয়াল, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কতখানি হবে? তো তুমি বলবে যে ভি এ মাইনাস ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এ পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে এসছো, তাহলে ই ডট ডিএল এটা বলবে, রাইট? ই ডট ডিএল বলবে তুমি এটা। এবার দেখো, কারণ এটাই তো হয়ে থাকে, কারণ আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম প্রথমে, আগের দিনের লেকচারে কিন্তু আমি দেখিয়েছিলাম যে ভি এ মাইনাস ভিবি সেটাই ক্যালটা কিন্তু ই ডট ডিএল হয়ে থাকে। এই দেখো, এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, তোমাদের কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। কোথায় করিয়েছি বাবা? ইলেকট্রিক ডাইপোলটা আগে, এইগুলো আগে, ডিএল বা ডিআর যা বলবে তুমি বলো, এই যেটা, ঠিক আছে? ভিবি মাইনাস ভি এর মানে কি, যদি চেঞ্জ বলি আমরা তাহলে পরে মাইনাস নিয়ে আসি, আর যদি হায়ার মাইনাস লোয়ার করি তাহলে মাইনাসের প্রয়োজন হয় না, যেটা এইটা রয়েছে, বুঝতে পেরেছি? তাহলে এগুলো আমরা দেখেছিলাম, কোনো অসুবিধা নেই, কারণ এটা আমাদের কি মেনলি ওয়ার্ক ডান, রাইট? এই যে ই ডট ডিএল এটা আমাদের কি ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা কী হয়ে থাকে? পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে থাকে। ওকে, এইবার কোশ্চেনটা দেখো, মানে যে থিওরিটা সেটা কি বলছে? সমবিভব তল, মানে ভি আর ভিবি সেম, তাহলে ভি এ আর ভিবি যদি সেম হয়ে থাকে তাহলে তুমি কী বলবে? জিরো। তো জিরো ইকুয়াল টু এ থেকে বি পর্যন্ত ই ডট ডিএল ভেক্টর। ওকে, তাহলে এটা তুমি পাচ্ছ। তাহলে এখানে তুমি বলবে ইন্টিগ্রেশন এ থেকে বি ই ডিএল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ধরে নাও, সেটা ইকুয়াল টু জিরো। তাহলে একই রকম কথা যেরকম ওই কন্ডাক্টরের ক্ষেত্রে বলেছিলাম, তাহলে কি এখানে ই নট ইকুয়াল টু শূন্য, ডিএল নট ইকুয়াল টু শূন্য, তাহলে শূন্যটা কী হবে ভাই? শূন্যটা তো হবে তোমার কস থিটা ইকুয়াল টু শূন্য। কস থিটা শূন্য, কার ভ্যালু শূন্য হয়ে থাকে? 90 ডিগ্রি ভ্যালু শূন্য হয়ে থাকে, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ড সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়ে ফল করবে। ক্লিয়ার হয়েছে? পারপেন্ডিকুলার হয়ে ফল করবে। তোমার ওই ইসের ক্ষেত্রেও যা, এর ক্ষেত্রেও তাই, কন্ডাক্টরের ক্ষেত্রে যা, এর ক্ষেত্রেও তাই। কন্ডাক্টরের মানে এখানে যেরকম কি মানে স্পেশালি আমরা পোটেনশিয়ালের কথাটা ইউজ করলাম, অ্যাকচুয়ালি এইটু কিন্তু ওয়ার্ক ডান থেকে দেখো পোটেনশিয়ালের ডিফারেন্সটা দেয়। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা মানে যেহেতু জিরো, মানে দুজনের পোটেনশিয়ালি সেম, সুতরাং পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরো, তার জন্য এইটুকু টার্ম জিরো হয়ে গেল, দিয়ে প্রবলেমটা ইজিলি সলভ হয়ে গেল। আর এটা ক্ষেত্রে কি ছিল? ক্লোজ পাথে যে ওয়ার্ক ডান সেটা কি জিরো হয়ে থাকে, ঠিক আছে? বা আমরা যদি দেখি কন্ডাক্টরের গসেস থেকে অ্যাপ্লাই করে কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ থাকে না, সো তার জন্য জিরো বলতে পারি আমরা। সেই টেকনিকে অ্যাপ্লাই করে আমরা সেটা করেছিলাম। এখানে একটুখানি ডিফারেন্ট, কারণ পোটেনশিয়াল সারফেস, সেই টেকনিক আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে এখানে, সো সেই অনুসারে এটা ক্লিয়ার হয়েছে। ওকে, এইবার দেখো, সাপোজ একটা ইলেকট্রন বা একটা চার্জ পার্টিকেল যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মুভ করে এবং তার মাস যদি এম হয়, সাপোজ এর মানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, হ্যাঁ, এবং তার যদি একটা ভেলোসিটি থাকে, তাহলে কি বলতে পারি আমরা? তার মধ্যে কী পরিমাণ এনার্জি স্টোর হবে? তাহলে একটা চার্জ পার্টিকেল মুভ করছে মনে করো, তার মাস এম, ভেলোসিটি ভি, তাহলে তার মানে যে এনার্জিটা কি? হাফ এম ভি স্কোয়ার। সেটা কী হবে বাবা? যদি হাফ এম ভি স্কোয়ার বললাম, সেটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যাচ্ছে, তাহলে সেই চার্জ পার্টিকেলটার যে পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জিটাই তার
কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কতখানি, চার্জ ইন্টু পোটেনশিয়াল। ওকে, এটা চার্জ পার্টিকেল, কিউ চার্জ পার্টিকেল মুভ করছে। তার মানে এর যে পোটেনশিয়াল এনার্জি ছিল সেই পোটেনশিয়াল এনার্জিটা কী হচ্ছে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি ভেলোসিটি বের করতে পারো। সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল টু 2qv/m আর ভি ইকুয়াল টু √2qv/m। সুতরাং এইটা আমাদের কি, সেই চার্জ পার্টিকেলটার ভেলোসিটি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। বুঝতে পারলে? এবার ইলেকট্রোভোল্ট কাকে বলে? ইলেকট্রোভোল্ট কাকে বলে? একদম সিম্পল জিনিস। সাপোজ একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যেতে যে পরিমাণ কার্য করে বা যাওয়ার সময় তার মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর হয় সেটাকে বলা হয়ে থাকে 1 ইলেকট্রন ভোল্ট। কি বললাম, একটা ইলেকট্রন যখন একটা মানে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যখন যাওয়ার ফলে তার মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর হয়, কারণ বিভব প্রভেদ রয়েছে, চার্জ রয়েছে, তাহলে কী পরিমাণ এনার্জি স্টোর হবে, সেটা হচ্ছে তোমার ই ইন্টু ভি, চার্জ ইন্টু ভি। তাহলে এই পরিমাণে এনার্জি স্টোর হবে। বুঝতে পারলে? তাহলে সেটাকে বলা হয় থাকে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট পেয়ে গেলাম আমরা। এবার ইলেকট্রন ভোল্ট হচ্ছে তোমার একটা স্মলেস্ট ইউনিট, আমরা কোয়ান্টাম মেকানিক্সে প্রচুর ইউজ করবো। হ্যাঁ, মানে একটা এনার্জির ইউনিট, এটা একটা এনার্জির ইউনিট, কারণ পোটেনশিয়াল এনার্জি বলছি আমরা, সুতরাং একটা এনার্জির ডাইমেনশন, এটা ইলেকট্রন ভোল্ট মানে ইউনিট একটা। এটা মেনলি আমরা নিউক্লিয়ার ফিজিক্স বলো, কোয়ান্টাম মেকানিক্স বলো, পার্টিকেল ফিজিক্স বলো, সেসব জায়গাতে আমরা ইউজ করি, কারণ স্মলেস্ট ইউনিট এটা হবে এনার্জির। কারণ সেখানে তো বেশি করা যেতে পারে না, কারণ তাদের এনার্জি খুব কম হয়ে থাকে। আচ্ছা, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত জুল সেটা আমরা দেখতে পারি। একটা ইলেকট্রনের চার্জ কতখানি হয়, 1.6 × 10⁻⁻19 কুলম। কুলম ইন্টু ভোল্ট মানে কত বাবা, জুল। সুতরাং 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻⁻19 জুল। বুঝতে পারলে? এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 1 জুল মানে কত, তাহলে তুমি 1 জুল মানে বলতেই পারবে 1/1.6 × 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট, এটা বলতে পারবে। প্রচুর কাজে লাগবে জিনিসটা, অঙ্ক করতে প্রচুর কাজে লাগবে। বুঝতে পারলে? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখাই আমি, দিয়ে আমার লেকচারটা শেষ করি এখানে। সাপোজ এরকম একটা ফাঁপা বা নিরেট একটা গোলক রয়েছে। ফাঁপা ক্যান্সারটা করতে পারো, আবার নিরেটও ক্যান্সার করতে পারো, একই ব্যাপার। একটা স্ফিয়ার রয়েছে, এর মধ্যে সাপোজ কিউ পরিমাণ চার্জ দিয়ে রেখেছি আমি, একটা স্মল কিউ বলি, স্মল কিউ পরিমাণ চার্জ দিয়ে রেখেছি। তার জন্য আউটার সারফেসে কোনো একটা পয়েন্টে, পি পয়েন্টে পোটেনশিয়াল আমাকে বের করে দেখাও। তাহলে এই রেডিয়াসটা সাপোজ ক্যাপিটাল আর এখান থেকে এটুকুনি যে ডিস্টেন্স, যে পয়েন্টে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে বললো, সাপোজ সেটা আর, স্মল আর। তাহলে আউটার পয়েন্টে যদি বলি, মানে 3টে কেস করবে এখান থেকে আমি। এটা তোমার ফার্স্ট কেস কি দেখলাম, আউটার সারফেসে মানে আউটসাইডে। সেকেন্ড কেস দেখবো একদম সারফেসে। থার্ড কেস দেখবো ইনসাইডে। তাহলে প্রথমে এটা বের করে দেখি। তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়, চার্জ ডিভাইডেড বাই 4πε0 × r। এটাই তোমার আনসার হবে এই কেসে। সেকেন্ড কেস চলে আসে। সাপোজ যদি তোমার সারফেসে থাকে, মানে চার্জ সারফেসে আমাকে পোটেনশিয়াল বের করতে বললো, রেডিয়াস কতখানি আর, তাহলে পোটেনশিয়াল হবে তোমার ভি ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 × ক্যাপিটাল আর। এইটা তোমার পোটেনশিয়াল অ্যাট দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার। 3 নম্বর দেখো, 3 নম্বর বলছে যে একটা স্ফিয়ার রয়েছে গোলক, যার রেডিয়াস সাপোজ ক্যাপিটাল আর, এবং বলছে ভেতরের কোনো একটা পয়েন্টে, এই পি পয়েন্টে আমাকে
ইলেকট্রিক পোটেনশিয়াল বের করে দেখাও। ওকে, এবার জিনিসটা বোঝো, আমরা একটা রিলেশন জানি ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে, সেটা কি হয় মাইনাস ডিভি বাই ডিএক্স, এখানে যেহেতু অ্যাজ এ ফাংশন অফ আর আমি আর বললাম। ওকে, এইবার তুমি জানো ইলেকট্রিক ফিল্ডটা মানে একটা স্ফেয়ারের ভেতরে জিরো হয়ে থাকে। ইলেকট্রিক ফিল্ড যেহেতু জিরো, হেয়ার ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু জিরো। সো তাহলে কি বলবে তুমি, ডিভি বাই ডি আর ইকুয়াল টু জিরো, আর ডিভি ইকুয়াল টু জিরো ইন্টু ডিআর। এবার এটাকে তুমি ইন্টিগ্রেট করো, তাহলে তোমার আনসার চলে আসবে। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে পরে দেখো ভি, এটা যেহেতু জিরো দিয়ে মাল্টিপ্লাই করছে মানে একটা কনস্ট্যান্ট। ওকে, এই কনস্ট্যান্টের ভ্যালুটা কত হয়, কনস্ট্যান্ট যেহেতু বলছি আমরা কনস্ট্যান্ট, সুতরাং ভি ইকুয়াল টু এটাই হয়ে থাকে যে কিউ বাই 4πε0 ইন্টু আর। বুঝতে পারলে, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে একটা স্ফেয়ারের জন্য আউটসাইডে পোটেনশিয়াল কতখানি হয়, ইনসাইডে কতখানি হয়, সারফেসে কতখানি হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। এই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই ইনসাইডেরটা। ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কিন্তু জিরো হয়ে থাকে। তুমি এখান থেকে ইলেকট্রিক ফিল্ডে ক্যালকুলেট করতে পারবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন থেকে এটা করা হয়েছে। আর আমরা জানি সেটা কত, ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। হ্যাঁ, ভি তো কনস্ট্যান্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ড তো ইজিলি জিরো হবে। সেটা ধরেই তো ক্যালকুলেশনটা করলাম না। বুঝতে পারলে, এই ছিল কিছু থিওরি, এইগুলো ভালো করে করে নাও, ঠিক আছে? তো তারপরে আমরা মানে প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর তোমরা কে কোন স্কুল থেকে পড়ছো, কোথা থেকে পড়ছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। সো থ্যাংক ইউ।